নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা, সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। কথাহকের আরও একটা বিশেষ এপিসোডে আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে সত্যি সত্যি সবথেকে বড় ঘটনা, সবথেকে বড় ইস্যু আমাদের প্রতিবেশী দেশের অবস্থা। প্রতি মুহূর্তে খবর আসছে, প্রতি মুহূর্তে আমরা দেখাচ্ছি, কিন্তু এর আড়ালে যে বিভিন্ন ধরনের ন্যারেটিভ, বয়ান, ভাবনা চিন্তা এপার থেকে উঠে আসছে, সেগুলো কোথাও ভাবাচ্ছে শুধু নয়, অনেকগুলো প্রশ্ন তুলে দিচ্ছে। একটু হলো আমাদের ইতিহাসের দিকে ফিরে তাকাতে বাধ্য করছে, কারণ ইতিহাস ভোলার দায় ইতিহাস তো নেবে না, আমাদেরই নিতে হবে। ঘটনাচক্রে এই কথাহকের এই আলোচনা যখন হচ্ছে, সেটাও একটা ডিসেম্বর মাস, এবং 1971-এর ডিসেম্বরটাও খুব প্রাসঙ্গিক ছিল, ঐতিহাসিক ছিল। আমরা বারবার মনে রেখেছি, মনে রাখার চেষ্টা করেছি। আর প্রতিবেশী দেশের একটা বড় অংশের মানুষ হয়তো বা তারা নিজেরা ভুলেছেন বা তাদেরকে জোর করে ভোলানোর চেষ্টা করানো হয়েছে যে এই এপিসোডের মধ্যে ভারতের কোনো ভূমিকা নেই। 1971-এর ডিসেম্বর, 1971-এর 4ঠা ডিসেম্বর, 3রা ডিসেম্বর থেকে 16 ডিসেম্বর পর্যন্ত, বা বলা ভালো গোটা 71 সালটা, মার্চ থেকে এপ্রিল থেকে ডিসেম্বর পর্যন্ত, এর মধ্যে ভারতের কোনো ভূমিকা ছিল না। তার নিজস্ব উদ্দেশ্য ছিল। ইতিহাসের বিকৃতি হয়েছে, বিকৃতি হয়েছে। কিন্তু প্রশ্ন একটা, এই সময় দাঁড়িয়ে যখন সত্যি সত্যি প্রতিবেশী দেশে আগুন লেগেছে, জ্বলছে, তার প্রভাব আঁচ আমাদের ওপরও পড়ছে। কারণ আমরা বারবারই বলে থাকি যে প্রতিবেশীর বাড়িতে আগুন লাগলে যদি ঠিক সময় দমকল বা ফায়ার ব্রিগেড না পৌঁছয়, তাহলে সেই আগুনের আঁচ পাশের বাড়ির আঙিনাতেও আসে, পাশের বাড়ির দরজা জানলাও পোড়ায়, সেই ছাদেও তাপ লাগে। আসল সত্যিটা কি? আজকে কথাহকের আলোচনা ঠিক এখান থেকে শুরু করব। 71-এর ইতিহাস ভুলে যাওয়া স্মৃতিভ্রম, নাকি আসলে একটা ষড়যন্ত্র, একটা বড় ষড়যন্ত্রের পার্ট, যেখানে আসলে দেশের ইতিহাস, দেশের ভূমিকা, দেশের মর্যাদা, দেশের গৌরবকে খাটো করে দেখানো যায় কোনটা? আর এই আলোচনার মধ্যে যারা আমার সঙ্গে আজকে থাকছেন, এক এক করে বলি, এ পক্ষ না করে আমার ডান পাশে যারা রয়েছেন, অভিনেতা এবং অবশ্যই বিজেপি মুখপাত্র রুদ্রনীল ঘোষ রয়েছেন। তার পাশে রয়েছেন রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক এবং বিজেপি মুখপাত্র বিমল শঙ্কর নন্দ, রয়েছেন অভিনেতা কৌশিক অধিকারী, নাট্য ব্যক্তিত্ব এবং অভিনেতা কৌশিক অধিকারী রয়েছেন। আর অন্য প্রান্তে রয়েছেন অধ্যাপক সমীর চট্টোপাধ্যায়, রয়েছেন অধ্যাপক পার্থ প্রতিম বিশ্বাস, রয়েছেন কংগ্রেস মুখপাত্র চন্দন ঘোষ চৌধুরী। প্রত্যেকেই স্বাগত রিপাবলিক বাংলা এবং আজকের এই কথাহকের বিশেষ এপিসোডের আলোচনায়। শুরু করা যাক রুদ্রনীল ঘোষকে দিয়ে। রুদ্রনীল, কি মনে করেন? খুব স্পেসিফিক টপিক রাখা হয়েছে আজকে কথাহকের আলোচনায়, জানিয়ে কথা হওয়ার প্রয়োজনীয়তা রয়েছে বলে মনে করছি আমরা। 71-এর ইতিহাস ভুলে যাওয়া স্মৃতিভ্রম নাকি ষড়যন্ত্র? দেখুন, আমার মনে হয় যে এখানে যারাই রয়েছেন তারা সহমত হবেন যেটা পরিকল্পিত ষড়যন্ত্র। এবং সবথেকে বড় কথা হচ্ছে যে বাংলাদেশে এই মুহূর্তে যে কথাটা আমরা শুনে আমাদের প্রত্যেকের কানে আর কি প্রতিধ্বনি হয় যে রিসেট বটম, এই ইউনিট সরকার আসবার পর থেকে চেপা হয়েছে। আমি জানি না, আমি এমন শিক্ষিত কি বলবো, আমি দেখিনি যে রিসেট বটম যদি সেইভাবে চাপতে বলেনি ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি শান্তির জন্য নোবেল পুরস্কার পেয়ে, যার প্রশ্রয়ে বাংলাদেশে ক্রমাগত উগ্রতার যে অশান্তি ছড়াচ্ছে, যিনি তার কাণ্ডারি, তিনি যদি রিসেট বাটন চাপতেই বলেন, তো তাহলে পরিষ্কার বাংলাদেশ নামটাই তো উড়ে যায়। তিনি যদি রিসেট বাটন চাপতে বলেন, তো তাহলে বাংলাদেশের মানচিত্রে এই নামটা উড়ে গিয়ে পাকিস্তান, পূর্ব পাকিস্তান হয়ে কিন্তু আলটিমেটলি দেখতে পাওয়া যাবে যে ডক্টর মোহাম্মদ ইউনূস যে গর্ব থেকে বেরিয়েছেন, যে বাংলাদেশ বেরিয়েছে, তা কিন্তু আসলে ভারতেরই গর্ব। এই যখন কোটা আন্দোলন নামে যে মিছিল শুরু হয়েছিল, সেখানে একটা স্লোগান উঠেছিল, ভারত যাদের মামার বাড়ি, বাংলা ছাড়ো তাড়াতাড়ি। তো তাহলে এই ভারত যাদের মামার বাড়ি স্লোগানটাই এই বিভিন্ন ঘটনাতে বাংলাদেশে ঘুরে ফিরে তিরঙ্গাকে অপমানে এসে ঠেকেছে, এবং সেই অজুহাতটাকেই এই হিন্দুত্ব বা যারা সনাতনী, যারা সংখ্যালঘু, তাদেরকে শূন্য করবার লক্ষ্যেই এই পুরো পরিকল্পনাটা চলছে। এখনও অনেকে পরিষ্কার ভাবতে বিভিন্ন আলোচনাতে অনেকেই বলছেন যে আমরা যারা দেখেছিলাম যে কীভাবে 1947-এর আমাদের দেশ থেকে মুসলিম লীগের কথায় পাকিস্তান ওদিকে তৈরি হয়ে গেল, আবার পাকিস্তান থেকে ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, প্রচুর রক্ত ক্ষয়ের মাধ্যমে একটা বাংলাদেশ তৈরি হলো, শেখ মুজিবের নির্দেশনায় তার নেতৃত্বে তৈরি হলো, এবং
কোথাও যেন এই সব কিছুর মধ্যে ভারতের যে তাদেরই তো বোধহয় নারী ছেঁড়া সন্তান, যতই অস্বীকার করার চেষ্টা করুক না কেন, আমি জানি না পৃথিবীতে এমন কোনো দেশ বা এমন কোনো জাতি যারা রয়েছে কিনা যারা নিজের ইতিহাসকে নিজেরাই বিকৃত করছে এবং যাদের পরাধীনতা থেকে মুক্ত করবার জন্য, যাদের অত্যাচার থেকে বেরিয়ে আসবার জন্য তাদের প্রাণত্যাগ ছিল, শুধু মুসলমান সম্প্রদায়ের নয়, হিন্দু এবং অন্যান্য ধর্মেরও মানুষেরা ছিলেন। তারা আজকে পাকিস্তানের পাসপোর্ট নিয়ে পাকিস্তানের সাহায্যে বাঁচবার জন্য কথা বলছে। আমি জানি না কত বড় আহম্মক কেউ হতে পারে যারা পরিষ্কার পাকিস্তানের দিকে তাকালে দেখতে পায় যেখানে অর্থনীতি ভেঙে পড়েছে। এবং কদিন আগে আলোচনা প্রসঙ্গে যখন ভারত চন্দ্রযান পাঠাচ্ছে সেই সময় পাকিস্তানের একজন মানুষ বলেছিলেন আমাদের তো চাঁদে যাবার দরকার নেই, ভারতবর্ষ মূর্খ তাই টাকা খরচ করছে, পাকিস্তানের দিকে তাকিয়ে দেখো আমরা তো চাঁদ হয়েই আছি, আমাদের এখানে শিক্ষা নেই, বিদ্যুৎ নেই, আলো নেই, জল নেই, কিচ্ছু নেই, আমরা চাঁদ। তো যে পাকিস্তান আটা পাচ্ছে না, গ্যাসের সিলিন্ডার কেনার পয়সা নেই, যারা নিজেরা খেতে পাচ্ছে না তাদের ভরসায় বাঁচবার চেষ্টা করছে একটা দেশ এবং অত্যন্ত পরিকল্পিতভাবে এই ইউনিট সরকার বেসিক্যালি যে উগ্রবাদী লোকজন তাদেরই বসানো একটা লোক। এবং ঠিক পশ্চিমবঙ্গে যে কায়দায় প্রশাসনিকভাবে অন্যায় হয়ে গেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে পুলিশ চুপ করে থাকে, মিডিয়াকে ভয় দেখানো হয়, গ্রেপ্তার করানো হয় যে আমরা ভালো আছি, ভালো খবর না দেখালে বিজ্ঞাপন পাবেন না, ঠিক সেই খেলাই বাংলাদেশের ক্ষেত্রে এই মুহূর্তে ঘটছে এবং ভারতীয় মিডিয়াগুলোকে বয়কট করা হচ্ছে। আজকে যখন তিনি শান্তির কথা বলছেন তখন কিন্তু বাংলাদেশের যাদের পরিষ্কার হুঙ্কার মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে উঠছে, কারণ তিনি শান্তি চাইছেন, যে শান্তির কথা আমরা বলি। শান্তির কথা বলা বা তার নেপথ্যে অন্য কোনো ইকুয়েশন থাকা আছে কিনা, যদিও সেটা আজকে টপিক নেবে সেদিকে ঢুকছে না, কিন্তু খুব স্পেসিফিক বিষয় আপনি বলছিলেন যে পাকিস্তানের দিকে তাকিয়ে থাকা পাকিস্তানপন্থী হয়েছে। আমরা দেখলাম যে সাম্প্রতিক সময়ে পাকিস্তানপন্থী বলে একটা সংগঠন মাথাচাড়া দিয়েছে, বাংলাদেশে তাদের রমরমা রয়েছে, তারা ঠিক করে দিচ্ছেন যে কলেজ ইউনিভার্সিটিতে উর্দু পঠন পাঠন চলবে, সেখানে কবিতার পাঠ হবে, উর্দু ভাষায় প্রচার করতে হবে, প্রচার সভা থাকবে। এবং সাম্প্রতিক সময় যে নির্দেশিকা সেটা হচ্ছে পাকিস্তানের নাগরিক যে কোনো প্রান্তে থাকুক না কেন পৃথিবীর তাদেরকে ভিসা দেওয়ার যে নির্দেশ। পাকিস্তানপন্থী হয়ে যাওয়া, আমি আবারও একই জায়গা থেকে ফিরে আসি, পার্থদা আমাদের সঙ্গে রয়েছেন। ৭১-এর ইতিহাস ভুলে যাওয়া এত সহজ? এই ডিসেম্বরের কথা বলছি আমরা, যে ডিসেম্বরের গোটা পর্বটা জুড়ে 16 দিনের যুদ্ধ এবং সেখানে ইন্দিরা গান্ধীর নেতৃত্বে যেখানে যেভাবে কোথাও মানিক শ একের পর এক কোথাও একদিকে ট্রেনিং দেওয়া, অন্যদিকে যেভাবে কোথাও পাকিস্তানি সেনা খান সেনাদের প্রায় দেওয়ালে পিঠ ঠেকিয়ে দেওয়া হয়েছিল, তারা আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছিল 15 ডিসেম্বর রাত্রিবেলা। এবং তার আগে ভারতেরও কিছু কম ক্ষয়ক্ষতি হয়নি, উল্টো দিক থেকে অ্যাটাক করার চেষ্টা করা হয়েছে, তাদের অপারেশন চেঙ্গিস খা হয়েছে, আমাদের পাল্টা অপারেশন ট্রাইডেন্ট হয়েছে। সে ৭১-এর ইতিহাস ভুলে যাওয়াটা কি করে সম্ভব? নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।